দুই ভাবে দেখতে পাই। একটা দেখতে পারি যে যখন আমরা ডেমোক্রেসি চেয়েছিলাম, তার জন্য জীবন দিলাম, মানুষকে উদ্বুদ্ধ করলাম, সংগঠিত করলাম, জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবেশটা পেলাম, সেখানে ডেমোক্রেসির পরিবর্তে এখন একটা মবক্রেসি চলছে। যে কোনো মানুষকে উত্তেজিত করে তার যুক্তিটা ভুলিয়ে দেওয়া যায়। এক সময় মানুষ যুক্তির কারণে জীবন দিতে উদ্বুদ্ধ হয়, আবার মানুষ যুক্তি হারিয়ে ফেললে আরেকজনের জীবন কেড়ে নিতেও সে দিতে পারে না। যখন পুলিশ কর্মকর্তা বলছে যে গুলি করলে একটাই মরে, তখন সে পুলিশের গুলি করতে বুকে কাঁপন লাগলো না কেন? সে কখনো একবারও ভাবলো না কেন যে যাকে গুলি করে মারছি সেও তো আমার মতো কোনো কোনো বাবার সন্তান? তখন সে বলেছে কি, উপরের নির্দেশ। তখন সে নিজেকে সান্ত্বনা দিয়েছে বা প্রবোধ দিয়েছে বা অত্যাচারকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করেছে, উপরের নির্দেশ। আর ছাত্র জনতা রাস্তায় নেমেছে কার নির্দেশে? বলছে বিবেকের নির্দেশ। তো দুই নির্দেশের একটা লড়াই হয়েছিল। উপরের নির্দেশে দমন চলেছিল, আর বিবেকের নির্দেশে তখন তার প্রতিরোধ বা প্রতিবাদ হয়েছিল। মানুষের জীবনটা এরকম। আমরা যখন সাংস্কৃতিক আন্দোলন নিয়ে কথা বলি, তখন এই দিকটাই আমাদের বিবেচনা করতে হবে। আর্ট ফর লাইফ আর আর্ট ফর প্লেজার, এখান থেকে তো একটা বিতর্ক হয়েছিল, যেটাকে অনেকে বললেন আর্ট ফর আর্ট সেক হবে কি, শিল্পের জন্যই কি শিল্প হবে? আমার গান গাইতে ভালো লাগে, আমি তাই গান গাই। কিন্তু আমার গান যদি কেউ না শোনে, তাহলে আমার এই ভালো লাগাটা কিভাবে স্থায়ী হবে? আমি যদি দায়বোধের কথা ভুলেও যাই, আমাদেরকে অনেকে বলে যে পাখির মতন গান গায়, নদীর মতন বয়ে চলে, পাতার মর্মর ধ্বনির মতন কি একটা মসৃণ শব্দ, অথবা বাতাস যখন ওই বাঁশ বাগানের মধ্য দিয়ে বয়ে যায়, তার যে একটা সরসর শব্দ হয়, অথবা বাতাসে যখন গাছের পাতা দোলে, তখন তার যে একটা ছন্দময় অভিব্যক্তি হয়, সেখান থেকে এরকম একটা ধারণা, পাখিও বোধ হয় তার একটা মন থেকে গান গায়, নদীও বোধ হয় তার মন থেকে কুলকুল ধ্বনিতে বয়ে যায়, পাতাও মনে হয় তার ইচ্ছা করে নাচতে নাচতে সে মর্মর ধ্বনি করে। এইভাবে কিন্তু একটা ধারণা তৈরি হয়। কিন্তু বাস্তবে পাখি আনন্দের জন্য গান গায় না, পাখি বেদনার জন্য গান গায় না। পাখি গান গায় তার প্রাকৃতিক প্রয়োজনে, নদী বয়ে যায় তার প্রাকৃতিক নিয়মে, বাতাসের দোলায় যে একটা শব্দ হয় সেটা হলো প্রকৃতির নিয়মে। এখানে কোথাও কোনো আলাদা করে মনের জায়গা নেই। কিন্তু মানুষ যে কাজটা করে, সে যখন ওই পাখির ধ্বনিটাকে অনুকরণ করার চেষ্টা করে, তখন তার মধ্যে একটা মন ক্রিয়া করে। সব পাখির ডাককে সে অনুকরণ করে না কেন? কোন সঙ্গীত শিল্পী বলেছে আমি কাকের মতো করে গান গাইতে চাই, সে তো তখন বলে আমি কোকিলের মতো করে গান গাইতে চাই। তার মানে যেটা তার মনে দোলা দেয়, যেটা তার মনটাকে আনন্দ, মনের মধ্যে আনন্দ নিয়ে আসে, অথবা যেটা তার মনের মধ্যে একটা বিষাদের সুর নিয়ে আসে, অথবা যেটা তার মনের মধ্যে যে ভাব, সেই ভাবের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সিনক্রোনাইজ করে, সেটাকে সে অনুকরণ করতে চায়। সেটাকে অনুকরণ করে কখনো বাড়িয়ে তোলে, সেটাকে কখনো কখনো সেটু কপি করে। ফলে আমরা শিল্পের মধ্যে দুটো জিনিসই দেখি, একটা হলো কপি করা, অনুকরণ করা, আর হলো অনুসরণ করে সেটাকে বাড়িয়ে তোলা। যে কারণে কত ধরনের গানের যে রাগ রাগিনী আছে, ছবি আঁকার কত ধরনের ফর্ম আছে, নৃত্যের কত রকমের মানে ধারা এবং ভঙ্গি আছে, অভিনয়ের কত ধরনের মানে কৌশল আছে, এবং কত ধরনের তার ধারা সেখানে যুক্ত হয়েছে। এমনকি আমরা যখন বলি যে একটু আগে যে ইয়ে ভাই বললেন যে একসময় যাত্রার কথা, সেই যাত্রাটাও খেয়াল করে দেখুন কিভাবে প্রকৃতির সঙ্গে সমাজের সঙ্গে তার বিবর্তন ঘটেছে। এর আগের যত ধরনের ইয়ে ছিল, তার মধ্যে কি ছিল? সংঘাত হচ্ছে দুটো শক্তির মধ্যে, একটা দেবতা এবং অসুর। দেবতা এবং অসুরের এই লড়াইটাই দেখো সমস্ত কিছুর মধ্যে, অথবা শয়তান এবং ফেরেস্তার মধ্যে লড়াইটা দেখো। কিন্তু জীবন বিকাশের, সমাজ বিকাশের একটা জায়গায় ছিল শয়তান আর ফেরেস্তার লড়াই নয়, লড়াইটা অসুর আর দেবতার নয়, লড়াইটা হচ্ছে জমিদারের সঙ্গে প্রজার। এবং তার মধ্যে একটা বিভেদ থাকে, সে
জমিদারের কাজটা যে যুক্তিসঙ্গত নয়, প্রজার বেদনাটাকে যে ধারণ করতে হবে সেই কথাটাই সে আবার তুলে ধরার চেষ্টা করে। ফলে খেয়াল করুন, তাহলে একটা ছিল এমন একটা চিন্তাকে কেন্দ্র করে মানুষের চর্চা, যে চিন্তাটা হচ্ছে অতিপ্রাকৃত। আর আরেকটা হচ্ছে এমন একটা চিন্তাকে কেন্দ্র করে মানুষের চর্চা করা, সেটা হচ্ছে যা এই প্রকৃতির মধ্যে আছে, যা সমাজের মধ্যে আছে। এখান থেকেও চিন্তার এবং সংস্কৃতির চর্চার দুটো ধারা। একটা কি অতিপ্রাকৃত শক্তির বন্দনা করার জন্যই আমার সমস্ত কিছু, নাকি এই সমাজে যা আছে, সমাজের যা ভালো, সমাজের যা মন্দ, মন্দের প্রতি ঘৃণা জাগিয়ে তোলো, ভালোর প্রতি আগ্রহ জাগিয়ে তোলো। আর ভালো আর মন্দের মাঝখানে যে একটা বিরাট গ্রে এরিয়া আছে, যেটা বলে একটা দোলাচল, মানুষ কখনো ভালো হতে চায়, আবার মানুষ মন্দ হয়ে যায়। যে কারণে শরৎচন্দ্র একটা কথা বলেছিলেন, কেউ আছাড় খেয়ে পড়ে গেলে সে কি আর উঠে দাঁড়ায় না। মানুষ কোনো সময় ভুল করলে সে কি আর শুদ্ধ হওয়ার চেষ্টা করে না। আমরা কি ভালো মন্দ, ন্যায় অন্যায় এই দুটোকে এমন ভাবে দেখবো যে ভালো সে শুধুই ভালো, আর যে মন্দ সে শুধুই মন্দ। এই দুটোর মধ্যে কি কোনো দ্বন্দ্ব নাই? আজকে যে কাজটা আমি ভালোভাবে করলাম, কালকে যে সেই কাজটার কন্টিনিউয়েশনটা আমি করতে পারছি না, কেন পারলাম না? কে আমাকে বাধা দেয়? কেন এটা হলো না? এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে বুঝবো সমাজের অভ্যন্তরের গতিটা কি। সমাজের অভ্যন্তরের গতিটা ধরাই তো সাংস্কৃতিক কর্মীদের কাজ। জীবনের গতি আর আলোর গতি, এই দুটোকেই তো আমাদের মেলাতে হবে। আলোর গতিটা মিলাতে পারে মানুষ কিভাবে? সাধারণ চোখে দেখলে সে মনে করে যে আলোর গতিটা আমি তো গতি মাপতে পারবো না, কিন্তু কখনো আলো আছে, কখনো আলো নাই। আলো নাই মানে অন্ধকার, আলো আছে মানে সবকিছু দেখছি। তাহলে দেখছি এবং দেখছি না, এই দুটোর মাঝখানে তাহলে মানুষের কাজ কি? যেটা সে দেখছে না সেটা দেখার চেষ্টা করে, আর যেটা দেখছি তার কার্যক্রমটা বোঝার চেষ্টা করে। একজন মানুষ যে ভালো মানুষ, কেন ভালো মানুষ? ঈশ্বর তাকে ভালো বানিয়েছেন সেই কারণে। একজন মানুষ যে শয়তান, সে কেন শয়তান? তাহলে তাকে কে বানালো শয়তান? যদি বলে ঈশ্বর তাকে শয়তান বানিয়েছে, তাহলে ঈশ্বরই কি তাহলে কাউকে ভালো বানালেন এবং কাউকে শয়তান বানালেন? তখন তাকে আর একটা শক্তি নিয়ে আসতে হয়, যে সে আসলে ঈশ্বরের বিধান মানেনি বলে। আমরা বলছি ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, তাহলে মানুষ কি তাহলে ঈশ্বরের চেয়ে তো শক্তিমান হয়ে যাচ্ছে যে ঈশ্বরের বিধান না মেনেও সে টিকে থাকতে পারে? এই যে যখন প্রশ্নগুলো এলো, তখন মানুষের মধ্যে একটা সংশয়বাদী চিন্তা এলো। সেই সংশয়বাদী চিন্তাটা কি? যে এক কথায় বলে দেওয়া যাবে না এটা ভালো আর এটা মন্দ, বলতে হবে ভালো এবং মন্দের এই লড়াই চলছে, ন্যায় এবং অন্যায়ের একটা লড়াই চলছে, ঠিক এবং বেঠিকের একটা লড়াই চলছে। এখন আমাদেরকে প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করতে হবে, এই ন্যায় অন্যায়, ঠিক বেঠিক আর ভালো মন্দের লড়াইয়ে তুমি কোথায় থাকবে? সাংস্কৃতিক কর্মীদের সামনে তখন একটা প্রশ্ন এসে গেল। তখন আর সাংস্কৃতিক কর্মীরা বলতে পারবে কি, আমার ভালো লাগে তাই গান গাই, আমার ভালো লাগে তাই ছবি আঁকি। সমাজের যখন এইরকম একটা দোলাচল চলছে, ন্যায় অন্যায়ের লড়াই চলছে, তখন কি তুমি তোমার পক্ষ বেছে নেবে না? তখন কি তোমার অবস্থান কি সেটা তুমি পরিষ্কার করবে না? তখন যদি বলে আমি ভাই সাংস্কৃতিক কর্মী, আমি এগুলোর মধ্যে নাই, তাহলে যে মানুষের কাছ থেকে পেয়েছি আমি, যে মানুষের জন্যই সৃষ্টি করছি আমি, যে মানুষের মধ্যেই থাকছি আমি, আমি তার কোনো কিছুর মধ্যে নাই। সমাজ বিচ্ছিন্ন হয়ে সমাজের প্রতি দায় সম্পূর্ণ অস্বীকার করে তাহলে আমরা কি কোনো সৃষ্টি করতে পারবো? হ্যাঁ, হয়তো সৃষ্টি হবে। সেই সৃষ্টি হবে বিষণ্ণতার সৃষ্টি। সেই সৃষ্টি কখনো কখনো হবে মানুষকে একটা সমাজে থেকেও সমাজকে অস্বীকার করার মানসিকতা সম্পন্ন একদল মানুষ তৈরি করার সৃষ্টি। ফলে এগুলো একটু আমাদের সাংস্কৃতিক কর্মীদের একটু মানে চিন্তার মধ্যে নিয়ে আসার জায়গা থেকেই চারণ সাংস্কৃতিক কেন্দ্রটা গড়ে তোলা। যে কারণে চারণ সাংস্কৃতিক কেন্দ্র যখন গড়ে উঠেছে, তখন আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড আর সাংস্কৃতিক আন্দোলন দুটোর মধ্যে একটা ফারাক করতে চেয়েছি। একটা হলো পারফর্মিং আর্ট, আর্ট হলো একটা হলো যে স্ট্রাগল ফর আর্ট। একটা আমি ভালো অভিনয় করতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো ছবি আঁকতে পারি, সেটা আমি একজন পারফর্ম করি। আর্ট হলো ভালো জিনিসের জন্য আমি সংগ্রাম করি, ভালোর জন্য আমি সাধনা করি, ভালোর জন্য আমি লড়াই করি। যেমন ধরুন, এই সমাজে আছিয়া নামের মেয়েটা এই যে নির্মম নিপীড়নের শিকার হলো, নজরুল যখন বলছেন যে তোমরা যারা যে মায়েরা
তোমার সন্তানকে আদর করে এত ভালো জিনিস খাওয়াচ্ছ, বুকের মধ্যে জড়িয়ে রাখছো, তোমরা কি একবারও ভাবছো না এইরকম সন্তানদের জীবনটাকে প্রতিদিন তারা কিভাবে বিষিয়ে তুলছে? তাহলে তাদের প্রতি তোমার কি কোনো দায় নাই? যারা এই বিষিয়ে তুলছে তাদের প্রতি কি তোমার কোনো ঘৃণা নাই? রবীন্দ্রনাথ যেমন বলছেন না, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? এই প্রশ্নটা মনে হচ্ছে ঈশ্বরকে করছেন, কিন্তু বাস্তবে শুধু ঈশ্বরকে না, প্রত্যেক মানুষের মধ্যে এই প্রশ্নটা নিয়েছে। যারা বায়ুকে বিষিয়ে তোলে, যারা মানুষের জীবনে অন্ধকারটা নিয়ে আসে, তুমি কি তাদেরকেই ভালোবাসবে? তুমি কি তাদের সঙ্গে থাকবে? তো তোমার কোনো দায়বদ্ধতা থাকবে না। এই দায়বদ্ধতার একটা জায়গা থেকে আমরা মনে করি এটা একটা সাংস্কৃতিক দায়বদ্ধতা মানুষের থাকা দরকার। এখন সেখানে আমরা বলেছিলাম সংস্কৃতি মানেই মানুষ বুঝেছে সে একজন সাংস্কৃতিক কর্মী মানে তিনি গান করেন, তিনি একজন সাংস্কৃতিক কর্মী মানে তিনি খুব ভালো নাচেন, তিনি একজন সাংস্কৃতিক কর্মী মানে তিনি হয়তো একটা নাটক করেন। এটা হচ্ছে একটা পারফর্ম করা, কিন্তু তার বোধটা কি? কোন জীবন বোধ দ্বারা তিনি উদ্বুদ্ধ হন, কি জীবন বোধে তিনি পরিচালিত হন, সেইটা তৈরি করাটাই হলো আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কাজ। যেমন আমরা যখন বলি আসিয়ার উপর যে নিপীড়নটা চললো, এই নিপীড়নের সংস্কৃতিটা সমাজে কেমন করে জন্ম হলো? সেই নিপীড়নের সংস্কৃতিটাকে যদি আমরা ফাইট করতে না পারি, প্রতিদিন আসিয়ার মতন, এবং ওই আসিয়ার ঘটনা ঘটতে না ঘটতে বগুড়ায় আবার 6 বছর এবং 8 বছরের দুটো বাচ্চাকে আবার লাঞ্ছিত হতে দেখলাম। এবং আমাদের পুলিশ কর্মকর্তা বললেন যে আপনারা কিন্তু এটাকে ধর্ষণ বলবেন না, শুনতে খুব খারাপ লাগে, আপনারা বলবেন নারীর উপর নিপীড়ন হয়েছে। আচ্ছা, নারীর উপর নিপীড়ন তো অনেকভাবে হতে পারে, চর মারাও নিপীড়ন, চুল ধরে টানাটাও নিপীড়ন, রাস্তায় ঘাটে কটূক্তি করাটাও নিপীড়ন। ফলে কিভাবে জিনিসটাকে হালকা করে দিতে চান? তো উনি যদি এতই লজ্জা পেয়ে থাকেন এবং আমাদের কর্তা ব্যক্তিরা যদি এগুলোতে এতই লজ্জা পেয়ে যায়, তাহলে যে সমাজ এই লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে সেই সমাজটাকে পাল্টানোর ক্ষেত্রে তার তো ভূমিকা পালন করা উচিত বেশি। ফলে এগুলো খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা সাংস্কৃতিক মনন আছে, প্রত্যেকটা ঘটনাকে দূর করবার জন্য একটা সাংস্কৃতিক সংগ্রাম থাকতে হবে। তা না হলে আমরা বুঝতেই পারবো না, যে তা না হলে আমরা সেই ভূমিকাটা পালন করতেই পারবো না, অথবা আমার মধ্যে সেই দায়বোধটা তৈরি হবে না। যে কারণে আপনারা খেয়াল করে দেখবেন আসিয়ার মতন এই ঘটনাগুলো সমাজে যখন ঘটে, তখন আসিয়া কিন্তু সমাজের কাছে একটা প্রশ্ন রেখে যায়। একটা মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিন এই সমাজে যে আমি নানাভাবে অপমানিত হয়েছি, সেই কথা কি আপনারা কখনো খেয়াল রেখেছেন? অথবা এই সমাজে জন্মগ্রহণ করবার পরে যে মেয়েটা প্রতিদিন আর একটা মেয়েকে এটাই শিখিয়ে যাচ্ছে যে মেয়ে হিসেবে তোমার কিন্তু এইভাবেই চলা দরকার, সেও কি তাহলে এই যন্ত্রণাটাকে যুক্তিসঙ্গত করে দিচ্ছে না? যে ছেলেটা জন্মগ্রহণ করার পরে সেই সমাজ থেকে এই শিক্ষাটাই পেল যে শুধু ছেলে হওয়ার কারণে সে সবকিছু করতে পারে, তাহলে সমাজ কি সেই ছেলেটাকে আজকে নিপীড়ক বা লাঞ্ছনাকারী হিসেবে তৈরি করে দিল না? এর জন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্র এবং সমাজ সবাইকে কি দায় নিতে হবে না? যদি দায় নিতে হয়, এই দায় নেওয়ার প্রশ্নটা তার সামনে কে তুলে ধরবে? সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের ভূমিকা হচ্ছে এই জায়গায় এই প্রশ্নটা তাদের সামনে তুলে ধরা। শুধু বেদনা নয়, বেদনার সঙ্গে উচ্চারিত হবে তাদের প্রশ্নটাও। শুধু আনন্দ নয়, আনন্দের সঙ্গে উচ্চারিত হবে তাদের প্রশ্নটাও। এটা যদি সত্যি আনন্দের হয়, একটু বাগানে ঘুরতে যাওয়া, একটু ভালো গান শোনা, একটু ভালো ছবি দেখা, এটা যদি সত্যি আনন্দের হয়, এই আনন্দের অধিকার থেকে আমি কি কোনো মানুষকে বঞ্চিত করতে পারি? তখন যদি বলি যে অমুক জায়গায় একটা নাটক দেখানো হবে, টিকিট হচ্ছে মাত্র 1000 টাকা, তখন প্রথমেই তো একটা ব্যারিয়ার দিয়ে দিলাম যে তোমার টাকা থাকলে তুমি উপভোগ করতে পারবে, টাকা না থাকলে পারবে না। 1000 টাকা হয়তো কমই বললাম, মানে এইরকম পরিস্থিতি যদি তৈরি করে ফেলা হয়, তাহলে আনন্দ যদি এটা সত্যি আনন্দ জিনিস হয়, তাহলে আনন্দ পাওয়ার অধিকার থেকে মানুষকে আমি বঞ্চিত করতে পারি কি? সমাজকে বঞ্চিত করতে পারি কি?
তখন প্রশ্ন আসবে, আচ্ছা যদি সবাই এই আনন্দটা উপভোগ করতে চায়, তাহলে যিনি আনন্দ সৃষ্টি করছেন তাদের দায়িত্বটা কে নেবেন? তার কি খেতে পড়তে হবে না? তার কি এটার জন্য সাধনা করতে হবে না? তার কি সময় এখানে মানে কাজে লাগাতে হবে না? তার যদি সাধনা করতে হয়, সময়টাকে কাজে লাগাতে হয়, তাহলে তার দায়িত্বটা কে নেবে? তাহলে প্রশ্নটা তখন দাঁড়িয়ে গেল, যদি আমি আনন্দের স্বাদ সবাইকে দিতে চাই, তাহলে সেই আনন্দ দেওয়ার দায়িত্বটা কে গ্রহণ করবে? আনন্দ কি টাকা দিয়ে কিনবো? পুঁজিবাদ বলছে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। বিনা পয়সায় কোথাও কোনো খাবার পাওয়া যাবে না। পয়সা ছাড়া খাওয়া নেই। খাদ্য হচ্ছে মানুষের জীবনের প্রথম এবং প্রধান অধিকার। সেই খাওয়াটাও বলেছে যে পয়সা ছাড়া খাওয়া নেই। তাহলে পয়সা ছাড়া খাওয়া নেই, তাহলে পয়সা ছাড়া গান হবে কেন? পয়সা ছাড়া শিক্ষা হবে কেন? পয়সা ছাড়া চিকিৎসা হবে কেন? পয়সা ছাড়া জীবনের বিকাশের জায়গাগুলো হবে কেন? তাহলে এই যে একটা পুঁজির অধীন করে ফেললো, এর কি একটা মনস্তত্ব নাই? ফলে আমরা যখন সাংস্কৃতিক লড়াই করব, তখন যদি বলি আমাদের পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে, মানুষ বলবে হ্যাঁ বললেন ভালো, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় তো পুঁজি ছাড়া কোনো কিছুই হয় না। তাহলে মানুষের মধ্যে তো প্রথমে এই যুক্তিটা নিয়ে আসতে হবে। কোন যুক্তিটা? যে যা ভালো তার অধিকার থেকে মানুষকে আমি বঞ্চিত করতে পারি না, যা খারাপ তার হাত থেকে মানুষকে আমি রক্ষা করতে পারি না। ভালোর অধিকার থেকে যেমন মানুষকে বঞ্চিত করবো না, খারাপের আক্রমণ থেকেও মানুষকে আমাদের রক্ষা করতে হবে। তাহলে ভালো এবং খারাপ এটা নির্ধারিত হবে কিভাবে? যা সকল মানুষকে মর্যাদা দেয় তা যেমন ভালো, যা মানুষকে মর্যাদাহীন করে তা খারাপ। গালি দেওয়া খারাপ, কাউকে সম্মান দেখানোটা ভালো। কেন? সম্মান দেখালে মানুষকে মর্যাদা দেওয়া হয়, গালি দিলে মানুষকে ছোট করা হয়। তো এখন আমরা এই জায়গাটায় মানুষকে যদি নিয়ে আসতে চাই, তাহলে গালির যে একটা সংস্কৃতি আছে, অথবা মানুষকে শ্রদ্ধা বা স্নেহ জানানোর যে একটা সংস্কৃতি আছে, এর যে একটা সামাজিক প্রয়োজন আছে, সেই দিকটা তো আমাদের কবিতা, গান, সাহিত্য রচনায় সমস্ত কিছুর মধ্যে নিয়ে আসতে হবে। লু শুন নামে চীনের একজন সাহিত্যিক ছিলেন। যেমন গোর্কি ছিলেন রাশিয়ায়, চীনে ছিলেন লু শুন। পড়তে গিয়েছিলেন ডাক্তারি, এবং তখন চীন ছিল জাপানের উপনিবেশ। চীন থেকে তিনি পড়তে গিয়েছেন জাপানে। যখন মেডিকেলে তিনি 4th ইয়ারে পড়েন, তখন একদিন দেখলেন তাদের কলেজ অডিটোরিয়ামে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছে। ডকুমেন্টারি কি? যে চীনের একজন চোর অথবা সিস্টকে চোর, তাকে, এই ডকুমেন্টারি একটা জায়গা আছে, তাকে করছে, শাস্তি দিচ্ছে জাপানি সোলজাররা, এবং চীনের জনগণরা গোল হয়ে সেটা দেখছে। আমরা মাঝে মাঝে এরকম দেখি না যে কাউকে একজন ছিনতাইকারীকে পেটানোর সময় লোকজন গোল হয়ে দেখে? লু শুনের ভিতরে একটা ধাক্কা দিল। জাপান দখল করে আছে চীনকে, সবচেয়ে বড় ডাকাতি করেছে সেই জাপানিরা একটা ছোট অপরাধের জন্য একজন চীনাকে শাস্তি দিচ্ছে, এবং সেই শাস্তিটা আবার সবাই মিলে গোল হয়ে সেটাকে আবার উপভোগ করছে। তখন তার মধ্যে একটা প্রশ্ন আসলো, এবং নিজেকে তিনি বললেন, আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কোন মানুষের চিকিৎসা করব? যে মানুষ তার নিজের স্বাধীনতার মর্ম বোঝে না, যে মানুষ দেশটাতে পরাধীন এটা বোঝে না, যে তাকে পরাধীন করেছে সেই যে আবার তাকে শাস্তি দিচ্ছে এবং সেটাকে যে উপভোগ করে, সেই মানুষের শরীর ভালো থাকলো কি মন্দ থাকলো তাতে কি আসে যায়? নজরুল যেমন বলছেন, তুমি পরাধীন, পরাধীনের আবার ধর্ম কি? তুমি তো পরাধীন। তো ফলে সেই রকম লু শুন তখন চলে এলেন, মেডিকেলের পড়া বাদ দিয়ে তিনি লেগে গেলেন সাহিত্য রচনায়, যে মানুষের মনের চিকিৎসাটা করতে হবে, চিন্তার জগৎটাকে বড় করে দিতে হবে, তার মধ্যে মর্যাদাবোধটা তৈরি করতে হবে, তাকে এটা বুঝতে দিতে হবে যে আমার অধিকার যে কেড়ে নেয় সে আমার কাছ থেকে কখনো শ্রদ্ধা পেতে পারে না। আমার অধিকার যে কেড়ে নেয়, আমাদের অধিকার যে কেড়ে নেয়, সে কোনোদিন আমার কাছ থেকে আমি তার কাছে মাথার মতো করবো না। এইটার জন্য লু শুন তার যে সাহিত্যকর্ম, এবং মাও সেতুং এটা বলেছেন, লু শুন হচ্ছে একটা জাতিকে জাগিয়ে তুলবে। আমাদের এখানেও জাতিকে জাগিয়ে তুলবার জন্য অনেকে চেষ্টা করেছেন। একদিকে যেমন আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে রামমোহনের কথা শুনেছি, বিদ্যাসাগরের কথা শুনেছি।
রামমোহন বিদ্যাসাগর সেটা নিয়ে আর পরে হয়তো আরেকদিন আলোচনা করবো। আজকে তো প্রথমে একটা ভয় ধরিয়ে দিয়েছে আমাদের ইয়ারা, অনুষ্ঠানের আয়োজকরা। দুই ধরনের ভয়। প্রথমে ভয়টা ধরালেন যারা চারণের সংগঠক, তাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করবে, তার প্রথমে তাকে ভয় ধরিয়ে দিল, এই বেশি বলবা না কিন্তু। আচ্ছা, তারপরে আবার আরেকটা ভয় ধরিয়ে দিল শ্রোতাদেরকে, এই ব্যাপারে বিস্তৃত আলোচনা করবেন। শ্রোতারা মনে হলো বাপরে কখন যে থামবে। তার মানে দুইজনে কিন্তু আলোচকও ভয়ের মধ্যে আছে, শ্রোতারাও ভয়ের মধ্যে আছে। এই ভয়ের সংস্কৃতি থেকে তোমাদের একটু বেরিয়ে আসা দরকার নাকি? কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, ফলে আমাদেরকে সবকিছু ওই সময়ের মধ্যেই আমাদের যথাযোগ্যভাবে সময় একটা কাজ চেষ্টা করতে হবে। যেটা বলছিলাম, তাহলে মানুষের মধ্যে সেই বোধটা জাগিয়ে তোলার কাজ কে করবে? এই কাজটা যেমন আমাদের উৎপাদনের সঙ্গে যুক্ত যে শ্রমজীবী মানুষ, সেবামূলক খাতের সঙ্গে যুক্ত আছে যে শ্রমজীবী মানুষ, তাহলে উৎপাদন এবং সেবা খাত এই দুটোর সঙ্গে শ্রমিক কৃষক আছে উৎপাদনে, সেবামূলক খাতেও আছে আমাদের নানা ধরনের সার্ভিস সেক্টরের মানুষ, যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, যে টেলিকমিউনিকেশনে কাজ করে, তারা সবাই একটা সার্ভিস দেয়, রেলওয়েতে কাজ করে। তো এই যে উৎপাদন এবং সেবামূলক খাত, এই দুই খাতের সঙ্গে আছে যে যুক্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এবং উৎপাদনের সুফল ভোগ করছে যে কোটি কোটি মানুষ, সেবার সুফল ভোগ করছে যে কোটি মানুষ, তার মধ্যে একটা দায়বোধ গড়ে তুলতে হবে। উৎপাদনের জন্য দায়টা কি, আর আমি যে সেবাটা গ্রহণ করলাম সেখানে আমার দায়িত্বটা কি। ছোট্ট একটা উদাহরণ খেয়াল করে দেখবো। অনেক আগে আমাদের পার্টি নেতা জামান ভাই খান যেমন একটা কথা বলেছিলেন, আচ্ছা তোমাদের যাদের বাসায় সোফা আছে, কখনো কি তোমরা বসে চিমটি দিয়ে দিয়ে সোফার রেক্সিনটা ছেড়ো? কখনোই কেউ ছেড়ে না। কিন্তু তোমরা যখন হলের সোফায় বসো, দেখবো হলের সোফার বিভিন্ন জায়গায় ছেঁড়া ছেঁড়া ছেঁড়া, কারণ বসে তখন এই চিমটি দিয়ে দিয়ে শিখতে থাকে। এটা কেন এই বোধটা তৈরি হয়? বোধ হয় এটা বাড়ির সোফাটা আমার, আর হলের সোফাটা সরকারের, পাবলিকের, জনগণের ট্যাক্সের টাকায়। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে অথবা মেয়ের মধ্যে যদি এই ধারণাটা থাকে, তাহলে সে লেখাপড়া শিক্ষিত হলো, কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা তার তৈরি হলো না। বরঞ্চ সে বলতে পারতো, রবীন্দ্রনাথের মতো হলেও বলতে পারতো, সেটা কি, আমি নিজে অন্তত ক্ষতি স্বীকার করতে পারি, কিন্তু আমি মানুষের ক্ষতি করতে পারি না। নিজের বাড়ির সোফাটা হয়তো আমি নষ্ট করে ফেলতে পারি, কিন্তু আমি এটা জনগণের জিনিস, জনগণের ট্রেন, জনগণের এই মেট্রো, এখানে একটু পরে আরেকজন বসবে, আমি এটা তো নষ্ট করতে পারি না। কথা প্রসঙ্গে একটা কথা বলি, ওই আমি একটা আইএলওর প্রোগ্রামে দিল্লিতে গিয়েছিলাম, সেখানে যেখানে আমি ছিলাম আইটিসি ট্রেনিং সেন্টার, ওখানে আমি একটা দারুণ লেখা দেখেছিলাম ওদের ওই ওয়াশরুমে। বলছে আপনি এই ওয়াশরুমটা যেমন দেখতে পছন্দ করেন তেমন ভাবে রেখে যান। আমরা তো ওয়াশরুমে পাশে কিন্তু একটা টিস্যু রাখার জায়গা আছে, কিন্তু আমরা ওই কমোডের মধ্যে টিস্যুটা ফেলে পানিটা ঠিক মতো ফ্লাশ না করে চলে যাই। ওই কিন্তু একটা ধাক্কা দিয়েছে যে আপনি আসলে কেমন মানুষ, এটা বোঝা যাবে আপনি এটা কেমন রেখে গেছেন। তাহলে কখনো কখনো আমাদের তো লিখতে হয় বেশি করে পানি ঢালুন, হ্যাঁ, কিন্তু তারাও কিন্তু একটা ধাক্কা দিল, রুচির ধাক্কা। তা আমি যেটা বলছি যে জায়গায় বলতে গিয়ে আসলাম যে প্রত্যেক মানুষের মধ্যে রুচির মননটা তৈরি করার দায়িত্বটা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের। কিন্তু আমরা সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদেরকে যদি শুধুমাত্র পারফরমেন্সের মধ্যে আটকে রাখি, এবং একটু আগে আমি একটু শুনলাম যে আপনারা হাততালি পেলে খুশি হন, আবার গান গাইতে না দিলে দুঃখ পান। হাততালি পেলে তো খুশি হওয়াই উচিত। পৃথিবীর সমস্ত দেশে, প্রত্যেকটা দেশে উৎসাহিত করার জন্য হাততালি দেওয়া হয়। ফলে হাততালি পেলে খুশি হবে না কেন? বরঞ্চ যে খারাপ গাইছে তাকেও হাততালি দেওয়া উচিত, যে তুমি যে চেষ্টা করছো এই জন্য তোমার আমি হাততালি দিচ্ছি। আর একটা কি, যে আমি যেমন নিজে গান গাইতে পারলে খুশি হই, ঠিক এটাও খেয়াল রাখা উচিত আমার গান আবার অন্যদেরকে কষ্ট দিচ্ছে না তো, তাহলে নিজেকে একটু নিয়ন্ত্রণ তো করা উচিত। বলছে যে আচ্ছা গান গাওয়া কি ভালো? বলছে এক কথায় বলতে পারবো না, তবে তোমার গান শুনে কেউ যদি খুশি হয় তাহলে ভালো, আর তা না হলে মানুষকে কষ্ট দেওয়া খুব খারাপ। তাহলে এটাও তো আমার বলতে থাকতে হবে, আমার নিজের সৃষ্টিটাকে আমি যদি সবসময় রিলিজ করতে থাকি, সেটাকে আমি জাস্টিফাই করতে থাকি,
তাহলে খুব অজান্তে আমার নিজের মধ্যে এমন একটা বড় তৈরি হবে যে আমার চাইতে ভালো গান কেউ গায় না, আমার চাইতে ভালো ছবি কেউ আঁকে না, ও আর কি অভিনয় করে, আমি তো আমার লোকের যোগ্য না। এটাও কিন্তু একটা একটা সংস্কৃতির পরিচয়। এটাকে কোন সংস্কৃতি? এটা হচ্ছে নিজেকে বড় ভেবে অন্যকে তুচ্ছ করার সংস্কৃতি। এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলা যেতে পারে। এটাকে রোগের ভাষায় বলে মেগালোম্যানিয়া, নিজেকে সবসময় মানে বড় ভাবার মন। তো নিজেকে সবসময় বড় ভাবার মন, এটা কি একটা সংস্কৃতি নয়? এই মনটা তো আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি করে দিচ্ছি। আমার এই বাচ্চার চেয়ে ভালো বাচ্চার কারণে ওই বাচ্চাটাও তখন বুঝতে শুরু করলো যে তার চেয়ে ভালো আর কেউ নাই, সে কখনো ভালো কোনো কিছু শেখার মনটা তার তৈরি হলো না। কিন্তু সামন্ত সংস্কৃতি থেকেও গড়ে উঠেছে যে মানুষগুলো যারা সাধনা হিসেবে নিয়েছিলেন, তারাও দেখবেন তাদের সামনে কোনো উস্তাদ আসলে তারা কিন্তু কত সেটাকে তারা শ্রদ্ধা জানান, একজন আরেকজনকে কিভাবে রেসপেক্ট করেন। এগুলো কিন্তু একদিক থেকে দেখলে খারাপ, কি একজন আরেকজন অনুগত থাকলো, কিন্তু আরেক দিক থেকে দেখলে এটা আবার ভালো। আমি যদি কারো কাছ থেকে কিছু শিখি, সে শেখার রেকগনিশন আমি দেবো না কেন? তার প্রতি শিখে যদি তাকে আমি রিকগনাইজ না করি, তাহলে বুঝতে হবে যে আমার গ্রহণ করার মনটা আমি নষ্ট করে ফেলেছি। এখন সমাজের কাছে আমি কি গ্রহণ করেছি? আজকে আমি বাংলায় কথা বলছি, এটা আমি সমাজের কাছ থেকে পেয়েছি। আজকে আমি যে মানুষের সঙ্গে মিশতে পারছি, এটাও তো আমি সমাজের কাছে পেয়েছি। যেটুকু প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছি, এটা তো সমাজের কাছে পেয়েছি। আমাকে মাঝে মাঝে আপনারা বলতেছেন যে ইফতার প্রোগ্রাম চলবে, এই ইফতারের আয়োজনের সময় অন্তত পক্ষে 30টা আইটেম থাকবে এখানে। 30টা আইটেম কি? ছোলা থাকলেও তো 30টা মানে প্রত্যেকটা খুশি হওয়ার কারণ নাই। আমি যদি বলি এখন ওখানে ছোলা থাকে, ছোলার সঙ্গে মুড়ি আছে, এই মুড়ির সঙ্গে কি আছে? লবণ আছে, চাল আছে, এরকম করে হিসাব করেন তো কতগুলো আইটেম হয়। এই প্রত্যেকটা আইটেমের জন্য ওই একটু লবণ কম হয়েছে, এই লবণটাকে তৈরি করার জন্য কক্সবাজারের ওই আমাদের লবণ চাষি এই প্রখর রোদ্দে পিঠের উপর লবণের স্তর তৈরি করে সে কিন্তু লবণ তৈরি করেছে। এই মুড়িটা ভাজবার জন্য উত্তপ্ত গরমের মধ্যে, এখন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাইরে গেলে খুব গরম লাগে, ওই চুলার মধ্যে বসে বসে, চুলার পাড়ে বসে বসে তাকে মুড়িটা ভাজতে হয়েছে। ছোলা চাষ করার জন্য ওই চাষিকে কি কাজ করতে হচ্ছে? আর 65 কেজি 70 কেজি ওজনের ছোলার বস্তা কাঁধে করে খাতুনগঞ্জ থেকে ওই ট্রাক থেকে ওই বস্তাটা নামিয়েছে একজন শ্রমিক। আমরা এখানে রান্নাটা না হয় বাদই দিলাম, কিন্তু এইরকম করে যদি দেখি, আমার যা কিছু আমার সামনে উপস্থাপিত হয় প্রত্যেকটা কিছুর সঙ্গে মানুষের শ্রম যুক্ত হয়ে আছে। আমি সেটাকে ভোগ করব, কিন্তু এটা স্বীকৃতি দেব না। এর চেয়ে বড় অসংস্কৃত কাজ কিছু হতে পারে? পুঁজিবাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে এত স্বীকৃতি বিকৃতি দেওয়ার কোনো দরকার নেই, তুমি তো টাকা দিয়ে কিনেছো। টাকা দিয়েই কি সব কেনা যায়? ফলে টাকার সংস্কৃতি যখন তৈরি হয়েছে, যেটা ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টিতে মার্কস দেখালেন, যে পুঁজিবাদ সমস্ত কিছুকে টাকার অধীন করে ফেললো, এমনকি মানুষের মানুষের সম্পর্কটাকে টাকার সম্পর্কে রূপান্তরিত করে ফেললো, তখন কোনো মানুষের আর মূল্য নাই। ডাক্তার যে তাকে ভালো করে দেখছে এটারও মূল্য নাই। আমিও তাকে ভিজিট দিয়েছি 1500 টাকা। ডাক্তার যে তার ডাক্তারের সঙ্গে সঙ্গে তার মানবিকতার স্পর্শটাও দিতে চান। এখন ডাক্তারও মনে করে যেহেতু টাকা দেয় সেবা নেয়, ফলে অত খাতিরের কি আছে? যখন টাকার সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন মানবিক স্পর্শগুলো বিলুপ্ত হয়ে যায়। আর মানবিক স্পর্শ যখন বিলুপ্ত হতে থাকে, তখন প্রফেশনালিজমের ডেভেলপমেন্ট হয়, ক্রিয়েটিভিটিটা মার খায়। এবং সেখানে আমাদের এখন যখন ডেভিল হান্টিং হচ্ছে, সেই রকম আমাদের এখানেও মাঝে মাঝে কি হয়, যে আমাদের এখানে প্রতিভা আইডল হান্টিং। তার মানে সমাজে এই 30-40 কিংবা 130 কোটি মানুষের মধ্যে থেকে ইন্ডিয়াতে এরকম বেছে বেছে 2-4টা নিয়ে এসে মঞ্চে পারফরমেন্স করালো। এবং এইটা দেখতে দেখতে পাড়ার মধ্যে যে মেয়েটা গান গাইত, যার বাবা মা তাকে হয়তো বলতো, মা তুমি গাও তো একটু, সন্ধ্যার সময় একটু ভালো লাগছে তোমার, সে তখন চিন্তা করে, আচ্ছা ওইখানে তো আমি যেতে পারছি না, অথবা ওই গানের তুলনায় আমার গান তো কিছুই না। প্রথমে সে বিষণ্ণতায় কারিত হয়, দ্বিতীয়ত সে অপমানিত হয়, তারপর সে উৎসাহ হারিয়ে ফেলে। আমি অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, গান টান গাইতাম? বলে ছোটবেলায় গাইতাম। ও পরে কিন্তু ইন্টারমিডিয়েট বলে যে ছোটবেলায় গাইতাম। তার মানে কি? উৎসাহটা থাকছে না, সে মনে করছে আমি এখান থেকে তো বেটার কিছু মানে আর্ন করতে পারবো না।
তার মানে মানুষের জীবন বিকাশের জন্য যে সংস্কৃতি, আগে ছিল শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্ট সেক, পরে এলো আর্ট ফর লাইফ, জীবনের জন্য শিল্প, তারপর হলো আর্ট ফর প্লেজার। ভাগ করে দিল দুই ধরনের আর্ট আছে, আর্ট ফর লাইফ অ্যান্ড আর্ট ফর প্লেজার। কিন্তু আমরা যারা সমাজ নিয়ে ভাবি তার মধ্যে এই দুটার মধ্যে কোনো চীনের প্রাচীর নাই। আর্ট কিসের জন্য? আনন্দময় জীবনের জন্য। তাহলে জীবনের জন্য আর্ট অথবা আনন্দের জন্য আর্ট, তা না, আনন্দময় জীবনের জন্য আর্ট। এই আনন্দময় জীবনে মানুষ যা অর্জন করে, মানুষ যা সৃষ্টি করে, সেইটা আবার পরবর্তী প্রজন্মের কাছে সেটা সে রেখে যায়, এবং পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়ার জন্য তার কিছুটা প্রজন্মের ধারাবাহিকতা যেমন সে রক্ষা করে, ঠিক তেমনি একটা সামাজিক একটা পরিমণ্ডল তৈরি করে, সমাজ যেটাকে আবার ধারণ করে। যে কারণে বলে এখানে 267 রকমের গান আছে। 267 রকমের গান কোন ব্যক্তি কি একা একা এগুলো তৈরি করেছে? এক একটা অঞ্চল এক এক ধরনের তার কাজের মধ্য দিয়ে আনন্দ তৈরি করতে গিয়ে এক এক ধরনের আনন্দ সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কার করেছে। কেউ দোতরা বাজিয়েছে, কেউ গিটার বাজিয়েছে, কেউ পরবর্তীতে একটা হারমোনিয়াম বাজিয়েছে। হারমোনিয়াম তো ইউরোপের আগমন, একসময় বলছে যে এই উপমহাদেশের সঙ্গীতকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার ছিল নাকি হারমোনিয়াম। একসময় হারমোনিয়াম দিয়ে গান গাওয়াটা খুবই বাতিল বিষয় ছিল। বলছে হারমোনিয়াম কি করলো, তাকে স্কেলের মধ্যে মানুষকে আটকে দিল যে তুমি এর বাইরে আর যেতে পারবে না। কিন্তু এখন যেমন আমরা অনেক সময় নতুন কিছু গ্রহণ করতে চাই না, সেরকম একটা ধারণা ছিল। কিন্তু দেখা গেল না, ওই স্কেলের মধ্যে থেকে আবার স্কেল ভাঙারও চেষ্টা করা যায় এবং আরো উন্নত জিনিস তৈরি করা যায়। কিন্তু প্রথমে বেশ কিছুদিন ছিল হারমোনিয়ামকে স্পর্শই করতে দিত না, যে হারমোনিয়াম নষ্ট করে দেবে। এবং আমাদের যেটা বলতে যে এরকম গানের সঙ্গে তার যে ইনস্ট্রুমেন্ট তৈরি হলো, তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তার যে উপকরণ যুক্ত হলো, কখনো কখনো সেটা দেখতে হবে আমাদের এই অঞ্চলগুলোতে এখানে কণ্ঠটা প্রাধান্যে আছে, যন্ত্রটা পিছনে আছে। কিন্তু ঠিক ইউরোপে তার উল্টাটা, যন্ত্রটা সামনে আছে, কণ্ঠটা পিছনে আছে। এই জন্য ওদেরকে বলে অর্কেস্ট্রেশন। তারা একটা অর্কেস্ট্রেশন করে, আর আমাদের এখানে গায়। হারমোনিয়ামটাকে লো রাখতে হয়, গলাটাকে সামনে রাখতে হয়। তাহলে এই দুটোর আবার কম্বিনেশন কি হচ্ছে না? যখন ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু গায়, একটা আইরিশ সংকে আবার বাংলায় নিয়ে এসে সেটাকে একটা দারুণ কম্পোজিশন নিয়ে আসলেন, তখন কি গান গাইতে গাইতেই, এখনকার ছেলেমেয়েরা তো বুঝতেই পারবে না কি সে এখন তো ফুলের বাগানে যায় নাই, বাতাসে ফুল কেন দোলে, সেটা কিভাবে দোলে এটা শুধু দেখে নাই। কিন্তু যাদের অন্তত আমাদের মতো বয়স হয়েছে, তার গান শুনতে শুনতে মনে হবে যে হ্যাঁ, চোখের সামনে, চোখ বন্ধ করলেই মনে হবে যে একটা গাছ বোধহয় দুলছে। তো এইরকম মানে একটা দৃশ্যকল্প তৈরি করতে পারে। এটাই হচ্ছে মানুষের ক্রিয়েটিভিটি। যে জিনিসটা আমার সামনে নাই, সেই জিনিসটাও আমার সামনে আমি উপস্থাপন করতে পারি আমার ক্রিয়েশনের মধ্য দিয়ে। এই জন্য ক্রিয়েশন অ্যান্ড রিক্রিয়েশন, আমরা করে বলি না যে বিনোদনের ইংরেজিটা কি, বলে রিক্রিয়েশন। রিক্রিয়েশন মানে কি? এটা হলো একটা ডেভেলপড ফর্মের ক্রিয়েশন। মানে এই ক্রিয়েশনটা করলাম, এটা রিক্রিয়েশন হলো। এই রিক্রিয়েশন শুধুমাত্র নতুন ধরনের সৃষ্টি হলো না, একটা নতুন ধরনের আবেদনও তৈরি হলো। তাহলে আমরা যে অনেক সময় বলি যে আমরা সমাজের দুঃখটাকে ধারণ করতে চাই, সমাজের আনন্দটাকে ধারণ করতে চাই, কথার অর্থে এটা ঠিক, কিন্তু দুঃখ এবং আনন্দকে ধারণ করবার জন্য প্রথমে তো একটা ক্রিয়েটিভ মাইন্ড লাগবে। দুঃখটা দুঃখ পাবার জন্য নয়, দুঃখটাকে ধারণ করতে চাই দুঃখ জয় করার জন্য। আসিয়ার মৃত্যুতে দুঃখ পাবে সাধারণ মানুষ, কিন্তু আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মধ্যে দুঃখ দূর করার একটা যে আকুতি তৈরি করবে, সেটা হতে হবে যারা সাংস্কৃতিক আন্দোলনের মানুষ। কান্নার জন্য অনেক মানুষ আছে, চোখের জল মোছানোর জন্য হয়তো অনেক মহামানব পৃথিবীতে এসছে, কিন্তু চোখের জল যেন না ঝরে সেইরকম একটা ব্যবস্থা তৈরি করার সংগ্রামী মানুষ পৃথিবীতে খুব কম। চারণ তো তার কাজের মধ্যে দিয়ে সেই আকুতিটা তৈরি করবে। এজন্য চারণ শুধুমাত্র পাখির মতো শুধু রিপিটেশন করবে না। পাখির
যে কলকাকুলি, এটা রিপিটেশন হয়, কিন্তু চারণ করবে নতুন নতুন সৃষ্টি। সেই নতুন সৃষ্টির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সমাজের যে দায় সেটাকে আমরা অস্বীকার করব না। সমাজ যে দুর্ভোগ আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেটাকেও আমি কখনো ভুলে যাব না। আজকে কেন একটা বয়স্ক মানুষ পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না? আজকে কেন একটা শিশু তাকে বাইরে যেতে বাবা মার বুক কাঁপে? আজকে কেন একটা মেয়ে সে নিরাপদে পথ চলতে পারে না? আজকে কেন কেউ একজন বাজারে গিয়ে স্বস্তি পায় না যে জিনিসটা কিনছি সেই জিনিসটা কি আমার স্বজনের জন্যই তো কিনছি, জিনিসটা ভালো কিনলাম তো? তাহলে সমাজের সমস্ত ক্ষেত্রে আমাকে যে একটা আতঙ্কের মধ্যে রাখলো, শুধু পথ চলতে ভয় তা না, আমার চাকরি হারানোর ভয় সেটা শুধু না, আমি চাকরির পরে যে মজুরি পাচ্ছি সেই মজুরি দিয়ে যা কিনবো সেই কেনার মধ্যেও তো আমার ভয়। কিংবা আমার যখন এই শরীরের শক্তিটা কমে যাবে তখন আমি কোথায় থাকবো, কার কাছে যাব, কোথায় একটু আশ্রয় পাবো? 1,65,00,000 মতো মানুষ এখন সেই আতঙ্কের মধ্যে আছে যে তাদের জীবনে কে তার পাশে থাকবে। এই ঢাকা শহরে 65 জন বৃদ্ধ মারা গিয়েছেন, তাদের ছেলেমেয়েরা কাছে ছিল না, হয় বাড়ির দারোয়ান, না হলে কাজের মেয়ে, কাজের ছেলে মেরে সোনা গহনা টাকা পয়সা নিয়ে চলে গেছে। যে ছেলে মেয়েকে মানুষ করেছিলেন, বড় করেছিলেন, মানুষ করতে পেরেছেন কেন জানি না, তো বড় করেছিলেন, তারা কাছে থাকেনি। তাদের যে সম্পদ ছিল এই সম্পদটা তাদের জন্য বিপদ হয়ে গেছে। তাহলে এইরকম পরিবেশে কি মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারে? তাহলে মানুষের সুস্থ স্বাভাবিক পরিবেশটা চারিদিক থেকে যে বিপর্যস্ত হয়ে উঠেছে মানুষ সেটা জানে না, জানে না, বোঝে না বলে সে কপাল নিয়ে পড়ে থাকে এবং ওই কপালের জায়গায় এসে এই সাম্প্রদায়িক শক্তিগুলো তারা জায়গা খুঁজে পায়। এখন সাংস্কৃতিক কর্মীদের তো এটাও দেখাতে হবে, শুধু কপাল নিয়ে ভাবলে হবে না, এটা একটা ব্যবস্থা। এই ব্যবস্থা তোমাকে এই ব্যবস্থার মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, ফলে এই ব্যবস্থা ভাঙার একটা চেষ্টাও তো করতে হবে। অনেক আগে আমাদের যারা সিনিয়র তারা তো এই গানটা শুনেছেন, তাই না? এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, গানটার কথা মনে আছে? হ্যাঁ, আমরা সবাই একটা খাঁচায় আছি, ভেতরের আকুতিটা হতে হবে এই খাঁচাটা আমি ভাঙবো কেমন করে। আমি খাঁচার মধ্যে থেকে বশ্যতা স্বীকার করব, নাকি খাঁচা ভাঙার জন্য ভেতরে প্রেরণা তৈরি করব? এই প্রেরণা তৈরি করার ক্ষেত্রে চারণের ভূমিকা কি হবে? চারণ গোটা পৃথিবীর মানব জাতির ক্রিয়েটিভ ফ্যাকাল্টি যা যা আছে সেটাকে যেমন একদিকে ধারণ করার চেষ্টা করবে। এই সমাজের সবচেয়ে অবহেলিত মানুষটা যদি চা বাগানের শ্রমিক হয়, যদি সে গৃহকর্মী হয়, যদি সে একজন সুইপার হয়, সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। যদি সুইপাররা না থাকে এই সমাজটা পরিচ্ছন্ন থাকবে না, যদি গৃহকর্মীরা না থাকে তাহলে আমাদের গৃহের কাজগুলো ঠিক মতো হবে না। কিন্তু সবচেয়ে বেশি অপমান তো তাদের মধ্যে। পায়ের জুতাটা ঠিকঠাক মতো না থাকলে আমি শুধু হাঁটতে পারি তা না, হাঁটতে পারবো না তা নয়, আমার তো সোশ্যাল স্ট্যাটাসেরও সমস্যা হয়ে যায়। সে জুতাটা যে পালিশ করছে সেই মানুষটা কোথায় আছে? কিংবা যে পরিবহনের যে ড্রাইভার আমাকে আমার জীবনটাকে একটু সহজ করে দিল সেই ড্রাইভারটা কেমন থাকে? এই প্রচন্ড গরমের মধ্যে যে রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, যাত্রীকে টেনে নিয়ে যাচ্ছে, সেই রিক্সা চালকের জীবনটা কেমন? অথবা এই প্রচন্ড গরমের মধ্যে আমি ছায়া খুঁজতে চাই, সেই এই প্রচন্ড গরমের মধ্যে জমিতে নিড়ানি দিচ্ছে যে কৃষক, সেই কৃষকটা কেমন করে কাজ করছে? এগুলো কি আমি নিজে গিয়ে সবসময় ওখানে বুঝতে পারবো? যেমন করে আমি একটা গানের মধ্য দিয়ে আমি দেখতে চাই, বুঝতে চাই সমাজের যন্ত্রণাটাকে। আঞ্চলিক ভাষা যদি নাও বোঝে মানুষ যখন সুরের মানে ছন্দে সে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে, যখন বলে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, অভাগিনীর দুঃখের কথা, এটা যখন সুরটা শোনে তখন যে কোনো মানুষের মনটা তো একটু উদাস হয়ে যাওয়ার কথা। তো সে তো তখন কর্ণফুলী নদীর পাড়ে যায় না, কিন্তু দুঃখটা তো একটু ধারণ করছে। কিংবা আব্বাস চৌধুরীর এই গান শুনে তো অনেকেই কি হচ্ছে যে মেয়েটা দুপুরবেলা কুয়ার পাড়ে গিয়েছে, তখন দেখে কুয়ার পাড়ে যে গাছটা আছে সেই গাছে একটা
চিল কিংবা শকুনের মতো এরকম একটা পাখি বসে আছে। তখন সে বলছে যে, তুমি কি আমার বাবার দেশ থেকে আসছো? তা তুমি আমাকে দেখে যাও, বাবাকে বলো যে তার মেয়েটা ভালো আছে। এই ছোট্ট একটা কথা, এটাকে কিন্তু করে আব্বাস চৌধুরীর একটা গান মনে হচ্ছে বুকের মধ্যে ধাক্কা দেয়। একটা মেয়ে তার পরিবার ছেড়ে বিচ্ছিন্ন অবস্থায় আছে, শুধু তখন তো বউ হওয়া মানে তো সংসারের একটা নতুন দাসী হওয়া। এই মেয়েটা তার বেদনার কথা কেমন করে কাকে জানাবে? তাহলে একটা গান তো শুধু গান না, গান তো একটা জীবনের মানে আকুতি, যেটা একজন থেকে বহুজনের মধ্যে সে সঞ্চার করে দেয়। ছবি তো শুধু ছবি না, তাহলে আমরা যে গানটা গাইবো, আমরা যে ছবিটা আঁকবো, আমরা যে নাটকটা করব, সেটা তো মানুষের মধ্যে থেকে পাওয়া মানে যে সম্পদ, সেটাই আরো বহুগুণে বর্ধিত করে মানুষের কাছে নিয়ে যাওয়া। আমি যখন শিল্পে কাজ করছি তখন আমি ভ্যালু অ্যাড করার কথা বলছি, যে কাপড় কত টাকা দিয়ে কিনেছি, সেলাই করার পর শার্ট কত টাকা দিয়ে বিক্রি করলাম, চাল কত টাকা দিয়ে কিনেছি, সেটাকে মুড়ি বানিয়ে আমি কত দিয়ে বিক্রি করলাম। এই আমি হিসাবটা কিন্তু প্রতি মুহূর্তে আমি করছি। কিন্তু মানুষের কাছ থেকে যা পেয়েছি সেটা মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করলাম, সেটা কি তাহলে আমাদের সাহিত্যিকরা, আমাদের শিল্পকর্মীরা তারা করবে না? ফলে চারণ এই দায়বদ্ধতা নিয়ে গড়ে উঠবে। ফলে আমি অন্য আলোচনা আজকে আর করতে চাইলাম না। প্রথমত মানে এই বিষয়গুলো একটু শক্ত জিনিস বলে মনে হবে অনেকের কাছে, কিন্তু আমার কাছে এটা ঠিক শক্ত জিনিস মনে হয় না। আমার কাছে মনে হয় এটা একটা প্রয়োজনীয় জিনিস। জীবনের মর্যাদা দিতে না পারলে, জীবনকে মর্যাদাপূর্ণ করে তুলতে না পারলে, জীবনের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম করতে না পারলে একজন সাংস্কৃতিক কর্মী হওয়া যাবে না। সে হয়তো একজন তার প্রতিভা সেল করতে পারে, অভিনয় করেও তিনি মাসে 20 লাখ টাকা রোজগার করেন। অমুক অভিনয় শিল্পী তিনি 50 কোটি টাকা এবছর আয় করেছেন। এইরকম কিছু মানুষ করতে পারে। কিন্তু যদি মানুষের জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটাতে না পারি, মানুষের অপমানের সঙ্গে তার যদি অপমান দূর করার চেতনাটা যুক্ত করতে না পারি, মানুষের মর্যাদাহীনতার জায়গায় তার মধ্যে যদি মর্যাদাবোধটা জাগিয়ে তুলতে না পারি, মানুষ যে একটা মানবিক সত্তা নিয়ে দাঁড়াবে। এখানে একটা আদিবাসী মেয়ে, একটা আদিবাসী বাবা, আদিবাসী মা কি যন্ত্রণাটা ভোগ করে, একটা পাহাড়ি মানুষের কষ্টটা কি, নারী হিসেবে একজন কি বেদনা ফিল করে, একজন মধ্যবিত্ত বাবা যে বাসে উঠবে না রিক্সায় যাবে, সে চিন্তা করে রিক্সা ভাড়া দেবে 60 টাকা, বাসে হয়তো 10 টাকা নিবে, সে চিন্তা করে 50 টাকা সেভ করতে পারলে আমি 4টা ডিম কিনতে পারবো। ওই বাবার বেদনাটা ফিল করার মতো মন কি সমাজে কারো আছে? ফলে এগুলোকেও তো আমাদের একটু তুলে ধরতে হবে। যে মা হোটেলে খেতে তো তারও ইচ্ছা করে, সে বলছে না, তার চেয়ে একটা মুরগি কিনে আনো, সবাই মিলে আমরা রান্না করে খাই। এই যে ভাবলো, এই ভাবার পিছনে শুধু কি অর্থনৈতিক বিষয়টা যুক্ত আছে? তার মধ্যে তার স্নেহ, মমতা, ভালোবাসা, দায়বোধ এগুলো যুক্ত নাই? বলে ছোট ছোট জিনিস, জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে যেটা বড় বড় মূল্যবোধ থাকে, এইটাকে খুঁজে বের করার দায়িত্ব তো সাংস্কৃতিক কর্মীদের। সাধারণ মানুষ ছোট ছোট জিনিসগুলো দেখে। বেগম রোকেয়া যেমন বলেছে, সাধারণ মানুষ কি দেখেন? সাধারণ মানুষ দেখে বালি, চরের মধ্যে বালি, এবং বালিতে হাঁটতে গেলে গরম লাগে। কিন্তু বিজ্ঞানী দেখে এর মধ্যে ব্ল্যাক মাইকা আছে। এই জন্য বলছে চিক চিক করে বালি, কোথা নাই কাটা। মানে বালিটা চিকচিক করছে কেন? ব্ল্যাক মাইকা আছে। সেখান থেকে তখন ইয়ারা বলবে, প্রযুক্তিবিদরা, এই মাইকাটাকে যদি এক্সট্রাক্ট করা যায়, কি দারুণ একটা একটা প্রাকৃতিক সম্পদ হতে পারে। ফলে সাধারণ চোখ যা দেখে, একজন বিজ্ঞানী তো তার চেয়ে আরো অনেক বেশি গভীরে দেখে। ফলে সাধারণ মানুষ মানুষকে যেভাবে দেখে, একজন সাংস্কৃতিক কর্মী তো আরো অনেক বেশি সংবেদনশীলতার সঙ্গে সেটা দেখবে। সেই বোধটা আমাদের জন্য চারণের মধ্যে যেভাবে তৈরি করতে পারি। চারণের 41 বছর হয়েছে, আমরা 41 বছরের সেরকম বড় কিছু করতে পারি না। কেন পারিনি তার অনেক কারণ আছে, কিন্তু কারণ বড় কথা নয়, কেন পারবো এইটা তো আমাদের প্রতিজ্ঞা থাকা দরকার। আমাদের এটা করতে হবে, উই হ্যাভ টু ডু, আমাদের এটা করতে হবে। মানে আমরা যদি এটা না করি, এই সমাজে মানুষ কোথায় দাঁড়াবে, কার কাছে দাঁড়াবে, কার পাশে কাছে সে আশ্রয় পাবে? বলে এই জায়গাটা আপনারা একটু সবাই মিলে গড়ে তুলবেন। আর চারণকে একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য
শুধু দায়িত্ব দায়িত্ব মুখে বললে হবে না, দায়িত্বটাকে ক্রিয়ায় পর্যবেসিত করার একটা চেষ্টা করবেন। আমি একটা প্রস্তাব আপনাদের কাছে একটু দিতে চাই যে অন্তত আমাদের এই নতুন অফিসটা হলে নতুন অফিসের ছাদে প্রতি মাসে আপনারা চারণের একটা নতুন কিছু পাঠচক্র করেন। চারণটাকে আমরা কেন গড়ে তুলবো, কিভাবে গড়ে তুলবো, এটার জন্য একদল মানুষকে যদি আমরা মানে উজ্জীবিত করে তুলতে পারি, অন্তত একটা মাসিক পাঠচক্র, আমাদের তখন মেট্রো রেল হওয়াতে একটু সুবিধা হয়েছে, এখানে আসবো, প্রতি মাসে একটা চারণের পাঠচক্র হবে, প্রতি মাসে চারণের একটা নিয়মিত প্রোগ্রামের মতো হবে, ওখানে একটু আবৃত্তি হবে, ওখানে একটু গান হবে, সবই হবে। আমরা একটা এই সমাজে ছোট্ট একটা মরুদ্যান তৈরি করতে চাই, যেখানে কোথাও স্বার্থ ছাড়া মানুষ এক পা হাঁটে না। সেখানে আপনারা কয়েকজন মানুষ এমন একটা জিনিস তৈরি করেন যেখানে মানুষজন মনে করে এখানে আনন্দ পাওয়া যায়, এখানে একটা সংগ্রামের স্বপ্ন পাওয়া যায়, এখানে গেলে একটা দায়বোধ তৈরি হয়, এবং এখানে গেলে নিজেকে ছোট মনে হয় না, নিজেকেও তখন অনেক বড় মনে হয়। তখন মনে হয় আমিও অনেক কিছু করতে পারবো, অথবা আমার অনেক কিছু করা উচিত। মানুষের মধ্যে এই বোধটা আপনারা জাগিয়ে তুলবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটা শেষ করছি।